মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি জানি তুই চুরি করিস নাই, ওই বেয়াদবটা তোকে ফাঁসিয়ে দিয়েছে। আমার মরা মায়ের কসম খেয়ে বলছি দোস্ত, আমি চুরি করি নাই। আমি জানি, যখন তুই আর আমি বাইরে গিয়েছিলাম তখন ওরা তোর ব্যাগে টাকা ঢুকে দিয়েছিল। আজ আমি সবার সামনে চোর হয়ে গেলাম। ইসরাত আমার সাথে কেন এমন করে? আমি তো তার কোনো ক্ষতিই করি নাই। কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি তো জানি যে তুই চুরি করিস নাই। ইস্টা তার বাবার কারণে এত ক্ষমতা দেখাচ্ছে। জানিস দোস্ত, আমিও পারতাম ইসরাতের প্রতিবাদ করতে, কিন্তু আমি আমার মরা মায়ের কথা মনে করলে সব রাগ পানি হয়ে যায়। নিজের মনটাকে আরো শক্ত কর, আর বাঁচতে শেখ মাথা উঁচু করে। এই কথা হয়তো তুই তোর মতো ছেলের জন্য বলছিস, কিন্তু আমার মতো ছেলের জন্য বলিস না। এইটা সবার জন্য বলছি। আমি এখন কিভাবে কলেজে আসবো? সবাই আমাকে এখন চোর হিসেবে চেনে। মন খারাপ করিস না, তুই এখন বাসায় যা। তুই ক্লাস করবি? না, আজকে করবো না, তুইও করিস না। ওকে। তানভীরের কাছ থেকে বিদায় নিয়ে আমি বস্তির দিকে হাঁটা দিলাম। আজকে বস্তিতে না গিয়ে আগে মায়ের কবরের সামনে গেলাম। মায়ের কাছে মনের সব সুখ প্রকাশ করতে লাগলাম। মা গো, কেমন আছো? জানি না তুমি কেমন আছো, তবে আমি খুব ভালো আছি, কারণ আমার প্রতিটা শ্বাস প্রশ্বাসের সাথে কষ্ট মিশে আছে। যখন তুমি ছিলে তখন তুমি আমাকে একটা ফুলের টোকাও লাগতে দাও নাই। আজ আমার থাকার কথা রাজপ্রাসাদে, আর আমি থাকছি একটা ময়লার বস্তিতে। জানো মা, তুমি যখন মারা যাওয়ার পর তোমার মা বাবা আর ভাইয়েরা আমার থেকে সব সম্পত্তি কেড়ে নিয়ে আমাকে রাস্তায় বের করে দিয়েছিল। এতে আমার কোনো কষ্ট নেই, কারণ আল্লাহ আমাকে মাথা লুকাবার মতো একটা জায়গা দিয়েছে। আজ অভাবের কারণে আমি চোর হয়েছি, যেটা ছিল আমার নামে মিথ্যা অপবাদ। মাগো, তুমি তো কখনোই আমাকে চুরি করতে শেখাও নাই, তাহলে আজকে কেন আমি সবার সামনে চোর হলাম? কেন সবাই আমাকে নিয়ে হাসতে লাগলো? তুমি আমাকে কেন একা রেখে গিয়েছো? থাক, আর কিছু বলবো না। আল্লাহ যাতে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করে সে দোয়াই করি। এই বলে মায়ের কবরটা ধরে কাঁদতে লাগলাম। এইভাবে কতক্ষণ কেঁদেছিলাম মনে নেই। কবরের কাছ থেকে উঠে মাকে বিদায় দিয়ে বস্তির গলিতে ঢুকতেই চাপা কান্না ভেসে আসতে লাগলো। ভালো করে আওয়াজটা খেয়াল করলাম। আওয়াজটা রহমত চাচার ঘর থেকে আসছে। কি হয়েছে দেখার জন্য রহমত চাচার ঘরে ঢুকলাম। দেখি চাচা বিছানায় মুমূর্ষ অবস্থায় শুয়ে আছে, আর চাচি আর তার ছেলে মেয়েরা কাছে। এটা দেখে আমি দ্রুত চাচার কাছে গেলাম। চাচার অবস্থা দেখে আমারও চোখ দিয়ে পানি পড়তে লাগলো। চাচার কি হয়েছে? তোর চাচা কাল বলেছিল তার নাকি শরীর খারাপ, আর আজকে হঠাৎ করেই জ্বর আসলো। আমি চাচার শরীরটা ধরে চমকে উঠলাম। চাচার শরীরটা জ্বরে পড়ে যাচ্ছিল। চাচাকে একটা হসপিটালে নিতে হবে। আমার কাছে তো কোনো টাকা নেই বাবা, কিভাবে নিব? সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আগে বলুন চাচার রিক্সাটা কোথায়? ওই 2 নম্বর গলিতে রাখা আছে। ওকে, আমি রিক্সা নিয়ে আসছি। আপনি চাচাকে একটু টেনে তুলেন। আমি ব্যাগটা রেখে রিক্সা নিয়ে আসলাম, আর চাচাকে রিক্সায় বসিয়ে একটা ছোট হাসপাতালে নিয়ে গেলাম। এখানকার ডাক্তাররা তাদের ট্রিটমেন্ট চালিয়ে যাচ্ছে। চাচাকে একটা ইঞ্জেকশন দিয়ে রেখেছে। আমি চাচিকে চাচার পাশে বসিয়ে দিলাম। দুপুরে তো মনে হয় কিছুই খান নাই। খেয়েছি আমরা সবাই, তুই তো খাস নাই। তোমাদের মুখ দেখে তো বোঝা যাচ্ছে না যে তোমরা খেয়েছো। আপনারা চাচার কাছে থাকেন, আমি আসছি। আমি বাইরে গিয়ে ওদের জন্য খাবার কিনে আনলাম। চাচি, আপনি আর অপু মিলে খাবারটা খেয়ে নিন। তুই খেয়েছিস তো? আমি পেট ভরে বাইরে থেকে খেয়ে আসছি। আর এই নাম্বারটা রাখেন, এইটা আমার নাম্বার। কিছু দরকার হলেও ফোন করবেন। কেন, তুই কই যাচ্ছিস? সেটা আপনার জানতে হবে না। আপনি শুধু চাচার খেয়াল রাখেন। আচ্ছা, আমার কাছে রাখার কি দরকার, তোর কাছেই থাক বরং। আচ্ছা, এই নিয়ে পরে ভাবা যাবে। তুই মাত্র এসেছিস, আগে তুই রেস্ট নে। আমি বাইরে একটা নিরিবিলি জায়গায় আসলাম আর ভাবতে লাগলাম, আজ সারাদিন পেটে কিছুই পড়ে নাই। চাচার মেডিসিন আর খাবারের পিছনে সব টাকা খরচ হয়ে গেছে। এখন কি করব? মাথায় কিছুই ঢুকছে না। কোথা থেকে টাকা জোগাড় করব কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, চাচার রিক্সাটা চালালে তো কিছু টাকা জোগাড় হবে।
তাই 7-5 কিছু না ভেবে চাচার রিক্সাটা নিয়ে বেরিয়ে পড়লাম। সারাদিন রিক্সা চালালাম। রাতে বাইরে অল্প কিছু খেয়ে ওদের জন্য কিছু খাবার কিনলাম। চাচার কেবিনে গিয়ে দেখি চাচার জ্ঞান এসেছে। চাচা, আপনি এখন কেমন আছেন? ভালো লাগছে, কিন্তু তুই কোথায় গিয়েছিলি? গিয়েছিলাম একটু বাইরে। আমার জন্য এত কষ্ট কেন করতে গেলি? কি পাগলের মতো বলছো? আমি আবার কিসের কষ্ট করলাম? তুই আজ সারাদিন খাবার খেয়েছিস? এইমাত্র খেলাম আর আপনাদের জন্য নিয়ে আসলাম। তুই টাকা পেলি কোথায় থেকে? মানে বল, কোথায় পেলি? তোমার রিক্সা চালিয়েছি সারাদিন। তুই রিক্সা চালিয়ে আমার জন্য এসব করেছিস? এই বলে চাচা কেঁদে দেয়, সাথে চাচিও কাঁদতে থাকে। বাচ্চাদের মতো কাঁদছেন কেন? কান্না থামান। দেখছো এই ছেলে আমার জন্য কি কি করছে। এখন বেশি কথা না বলে চুপচাপ খেয়ে নিন, আমাকে আবার বস্তিতে ফিরতে হবে। ওকে, তুই গিয়ে পড়তে বস। কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। আচ্ছা, জানাবো। হাসপাতাল থেকে বস্তিতে চলে এলাম আর কিছু টাকা চাচির হাতে দিয়ে আসলাম। বলা তো যায় না কখন দরকার হয়ে পড়ে। বস্তিতে এসে ঘরে ঢুকে পড়তে লাগলাম। আজ সারা দিন কাজ করতে করতে পড়ার দিকে মন দেওয়া হয় নাই, তাই পড়া শেষ করতে করতে রাত প্রায় পেরিয়ে যাবে। পড়া থেকে উঠে আর ঘুমালাম না, হালকা রেস্ট নিলাম। সকালে উঠে না খেয়ে চলে গেলাম কলেজে। কেন জানি না আজ কলেজে যেতে মনটা চাইছে না, কারণ আমি যে সবার কাছে চোর হয়ে গেলাম। লজ্জার কারণে ক্যাম্পাসে আড্ডা দিলাম না। আমি আর তানবীর চলে গেলাম ক্লাসে। কেউ আমার দিকে তেমনভাবে তাকাচ্ছে না বা কেউ আমাকে নিয়ে কোনো মন্তব্য করলো না। আমি ক্লাসে এসে তানবীরের সাথে কথা বলতে লাগলাম। এমন সময় ইসরাত আর তার বান্ধবীরা ক্লাসে ঢুকলো। আমি আর তানবীর কথা চালিয়ে গেলাম। দেখেছিস, চোর চুরি করে আবার কলেজে আসে। সেটাই তো দেখতে পাচ্ছি, চোরের লজ্জা শরম নেই। ঠিক বলেছিস, আমি হলে কবেই কলেজ ছেড়ে চলে যেতাম। আর চোর চুরি করেও কলেজে আসে। ওদের কথা এত কষ্ট লাগলো যে চোখের অবাধ্য পানি আর নিয়ন্ত্রণে থাকলো না, টপ টপ করে বেরিয়ে পড়তে লাগলো। আমার কাছে মনে হচ্ছে এগুলা পানি পড়ছে না, বরং আমার বুকের ভিতর লুকিয়ে থাকা কষ্টগুলা পানিতে পরিণত হয়ে বের হচ্ছে। শুনেছি ছোট লোকেরা নাকি পরিশ্রম করে খায়, তাহলে আবার চুরি শিখলো কবে থেকে? যখন তারা কোনো কাজ পায় না তখন কিভাবে চুরি করবে আবার কিভাবে ছিনতাই করবে সেটা নিয়ে ভাবতে থাকে। যা বলেছিস। ওদের কথাগুলো আমার কাছে বিষাক্ত শুয়ের মতো লাগছে, যেটা আমার কলিজাটাকে ছেদ করে বের হচ্ছে। যদি ওদের মতো ছোট লোকের এতই টাকার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছে আসতে পারে, আমরা তাদের ভিক্ষা দিয়ে দিব। তাও যেন তারা চুরি না করে। আমি আর ওদের কথা সহ্য করতে না পেরে ক্লাস থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে ওয়াশরুমে গিয়ে চোখে পানি দিতে লাগলাম। কিরে, চোখের জল লুকানোর চেষ্টা করছিস? তাছাড়া আর উপায় কই বল? দোস্ত, একদিন তুই দেখবি ইস্টা তার সব ভুল বুঝতে পারবে, আর সেদিন সে মাপ চাইবে তোর কাছে। দরকার নেই আমার কাছে মাপ চাবার, শুধু আমাকে অপমান করা ছেড়ে দিলে হবে, আমার আর কিছু লাগবে না। সেদিন হয়তো আর বেশি দূরে নয়, তুই একটু অপেক্ষা কর। এখন ক্লাসে চল, ক্লাসে যাই। চল। আমি আর তানভীর ক্লাসে গেলাম। আমরা ক্লাসে ঢুকায় 1 মিনিট পর স্যার ক্লাসে আসলো। স্যার ক্লাসটা করাতে লাগলো। আমি মন দিয়ে ক্লাসটা করলাম। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ নিয়ে বাইরে আসার সময়, কিরে, কই যাস? আজকে আর ক্লাস করব না, বাড়িতে কাজ আছে অনেক। যাওয়া কি খুব দরকার নাকি? খুব। ওকে, তাহলে যা, দেখা হবে পরে। ওকে ভাই। আমি ক্লাস না করে চলে আসলাম ঘরে। ব্যাগটা রেখে চাচা রিক্সা নিয়ে বের হলাম। সারাদিন রিক্সা চালালাম, সকালে কিছু খাই নাই, আবার দুপুরে কিছু না খেয়ে রিক্সা চালালাম। যে টাকাগুলো ইনকাম করেছি আজকে, সেগুলো দিয়ে কিছু খাবার আমি চাচা চাচিদের জন্য নিয়ে গেলাম, আর আমি হালকা কিছু খেলাম। তবু পেটে খিদা চোচো করছে। আমি হাসপাতালে চাচার কেবিনে যেতেই